আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। কি লেখা আছে? ব্যাপন লেখা আছে। জি। তো ব্যাপন জিনিসটা কি বলো? উচ্চ ঘনত্বের স্থান হতে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন তরল বা গ্যাসীয় পদার্থে স্বতঃস্ফূর্তভাবে পরিব্যাপ্ত হওয়াকে ব্যাপন বলে। বোঝো জিনিসটা? ব্যাপন জিনিসটা কি বোঝো? জি ভাইয়া, ওই যে বেশি ঘনত্ব থেকে হচ্ছে কম ঘনত্বে যায়। রাইট, এটা হচ্ছে ব্যাপন। আচ্ছা, ব্যাপনের সাথে আরেকটা টার্ম আছে, সেটাকে বলা হয় নিঃসরণ। হ্যাঁ, ব্যাপনের ইংলিশ জানো? ব্যাপন হচ্ছে ডিফিউশন। ব্যাপন হচ্ছে ডিফিউশন বলে ব্যাপনকে, ব্যাপন। আর ব্যাপনের সাথে আরেকটা টার্ম আছে রিলেটেড, সেটাকে বলা হয় নিঃসরণ। হ্যাঁ, নিঃসরণ বা ইফিউশন বলে। ব্যাপনকে বলে ডিফিউশন আর নিঃসরণকে বলে ইফিউশন। ব্যাপারটা একটু বলি। ধরো এখানে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে একটা গ্যাস রাখা আছে। এখন তুমি এইখানে একটা ফুটো করলা। ওকে, ফুটো করলে খেয়াল করো যে এইখান থেকে স্বতঃস্ফূর্ত ভাবে, মানে আপনা আপনি নিজে নিজেই যদি গ্যাসটা এদিক দিয়ে বের হয়ে যায়, তখন এই ব্যাপারটাকে আমরা বলবো ব্যাপন। বুঝছো? জি ভাইয়া। আর যদি এরকম হয় যে এই পাত্রের মধ্যে কোনো একটা গ্যাস রাখা আছে, হ্যাঁ, তুমি হচ্ছে একটা ফুটো করলা, ফুটো করে এখানে চাপ প্রয়োগ করে তুমি বাইরে থেকে এখানে চাপ প্রয়োগ করলা, চাপ প্রয়োগ করে খুব জোরে, সজোরে এই যে এই ছিদ্র দিয়ে যে গ্যাসটাকে বের করে দিবা, এটাকে বলা হয় নিঃসরণ। ঠিক আছে? দুইটার মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্সটা হচ্ছে এইখানে আপনা আপনি হবে, অর্থাৎ নিজে নিজেই গ্যাসটা বের হয়ে যাবে। কিন্তু এইখানে কি করবে? এখানে তুমি চাপ প্রয়োগ করে, বাইরে থেকে তুমি চাপ প্রয়োগ করে তারপর গ্যাসটাকে বের করবা। ঠিক আছে? বাইরে থেকে চাপ প্রয়োগ করে তুমি যে যে বের করলা সেটাকে বলা হচ্ছে নিঃসরণ। আর আপনা আপনি হইলে সেটাকে বলে ব্যাপন। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এইখান থেকে বেসিক্যালি যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে এখানে দেখো, বাহ্যিক চাপের প্রভাবে সরু ছিদ্র পথে কোনো গ্যাসের সজোরে বেরিয়ে আসাকে নিঃসরণ বলে। তো এখানে একটা পার্থক্য আছে, এগুলা এমসিকিউ এর জন্য জাস্ট ইম্পর্টেন্ট। ব্যাপনটা হচ্ছে একটা ধীর প্রক্রিয়া, কিন্তু নিঃসরণটা হচ্ছে একটা দ্রুত প্রক্রিয়া। ব্যাপনটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে, মানে আপনা আপনি ঘটে। নিঃসরণটা হচ্ছে তোমার বাহ্যিক চাপের প্রভাবে ঘটে। তো ব্যাপনের ক্ষেত্রে চাপের কোনো পার্থক্য থাকে না, বাট নিঃসরণের ক্ষেত্রে চাপের পার্থক্য থাকে। এগুলো এমসিকিউ এর জন্য মনে রাখতে হবে। ওকে, জি ভাইয়া। আচ্ছা, এটা গেল ব্যাপন। এখন আসবো ব্যাপনের হার। এটা খুব ইম্পর্টেন্ট। ব্যাপন হার বা ব্যাপনের হার। তো ব্যাপনের হার নাম থেকে বোঝা যাচ্ছে যে সময়ের সাথে একটা ব্যাপার আছে, তাই তো? মনে করো এই জি একটা ভাইয়া। পাত্র, এই পাত্রের মধ্যে একটা গ্যাস আছে ভি আয়তন, যার আয়তন কত? ভি। এখন এইখানে যদি একটা ছিদ্র করো, তাহলে কি হবে? এখান থেকে গ্যাসটা বের হবে, তাই না? তো এখান থেকে এই হ্যাঁ। পাত্রটা খালি হইতে তোমার সময় লাগছে মনে করো টি। তাহলে এই পাত্র থেকে ভি আয়তনের গ্যাস বের হইতে সময় লাগছে কতটুকু? টি। টি। তাহলে আমি কি বলতে পারি? টি সময়ে তাহলে বের হয় কতটুকু গ্যাস? ভি ভি আয়তনের পরিমাণ গ্যাস। গ্যাস। ভি আয়তনের গ্যাস। ওকে, ভি আয়তনের গ্যাস। তাহলে আমি যদি বলি একক সময়ে, অর্থাৎ 1 সেকেন্ড সময় বা একক সময়ে বের হয় কতটুকু? ভি বাই টি আয়তনের গ্যাস, রাইট? জি তো ভাইয়া। একক সময়ে যেটুকু গ্যাস বের হয় এটাকেই বলা হয় ব্যাপনের হার। ওকে, যেটাকে জি সাধারণত ভাইয়া। স্মল আর দিয়ে প্রকাশ করা হয়। সো আর ইকুয়ালস টু ভি বাই টি। বুঝতে পেরেছো? জি ভাইয়া। এটাই হচ্ছে ব্যাপনের হার। এখন এইখান থেকে যে টাইপের প্রশ্নটা আসে সেটার জন্য যে থিওরিটা লাগবে সেটা একটু দেখো। আমি বললাম এইখানে ভি আয়তনের একটা গ্যাস আছে, ভি আয়তনের একটা গ্যাস আছে, আরেকটা গ্যাস আছে, সেটা হচ্ছে তোমার ধরো 1 নাম্বার গ্যাস, সেটা আয়তন হচ্ছে ভি। 2 নাম্বার একটা গ্যাস, সেটার আয়তন হচ্ছে ভি। ঠিক আছে? 1 নাম্বার গ্যাসটা
এখানে একটা ছিদ্র করে দিলাম, এখানে 1 নাম্বার গ্যাসটা বের হইতে সময় লাগে মনে করো T1 সময়, এবং 2 নাম্বার যে গ্যাসটা আছে এটা এই পাত্র থেকে বের হইতে সময় লাগে T2 সময়। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাকে একটু বলো তো, 1 নাম্বার গ্যাসের জন্য ব্যাপন হার যদি হয় R1, তাহলে R1 ইকুয়ালস টু কি লিখবো? V1/T1। V1 তো বলি নাই, V বলছি। ও আচ্ছা, V/T1। আচ্ছা, যদি V1 বলতাম তাহলে হয়তো কি V1/T1, তাই তো? আচ্ছা, আর এটা যদি জি বলতাম ভাইয়া, V2, তাহলে কি হইতো? 2 নাম্বার গ্যাসের জন্য R2 V2/T2। ইকুয়ালস টু V2/T2, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে একটু এইখানে সিনারিওটা দেখো, কেসটা দেখো। কেসটা হচ্ছে কি, 1 নাম্বার একটা গ্যাস আছে যার আয়তন হচ্ছে V1। ওকে, এটা এইখান থেকে বের হইতে সময় লাগে T1, তাহলে T1 সময় বের হয় V1, তাহলে একক সময় বের হবে V1/T1, যেটাকে আমরা বলতেছি ব্যাপন হার R1। বুঝছো? 2 জি নাম্বার ভাইয়া। গ্যাস যার আয়তন হচ্ছে V2, অবশ্যই কি V1 V2 কি দুটা কি সমান নাকি আলাদা? সমান হবে। কেন, আমি তো সমান বলি নাই। V1 আর V2 এটা কি সমান হলো? V1 আর V2 না, আলাদা আলাদা। আলাদা আলাদা, কারণ V1 আর V2 যদি সমানই হতো তাহলে তো একই বলতাম, V1ই বলতাম, তাই না? এটা অবশ্যই কি আলাদা। বুঝছো? তাহলে 2 নাম্বার জি গ্যাস ভাইয়া। V2 আয়তনের, এটা বের হইতে সময় লাগছে T2, তাহলে এটার ব্যাপন হার R2 ইকুয়ালস টু V2/T2। এতটুকু পরিমাণে বুঝছো? হ্যাঁ। কিন্তু যদি এইখানে V1 ইকুয়ালস টু যদি V2 হতো, তাহলে আমরা কি লিখতে পারতাম? R1 ইকুয়ালস টু কি লিখতে পারতাম? V/T1। বুঝছো? জি ভাইয়া। বা এটাকে ধরি, আমি যদি V1 V2 ইকুয়ালস টু যদি V ধরি, সেক্ষেত্রে বলতেছি যে R1 ইকুয়ালস টু V/T1, R2 ইকুয়ালস টু হচ্ছে V/T2। বুঝছো কি? হ্যাঁ, বুঝছি। এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো এখানে নাইট্রোজেন এবং অক্সিজেন দুইটা গ্যাস আছে, যাদের আয়তন কি সমান। আমি বললাম নাইট্রোজেন এবং অক্সিজেন দুইটাই আছে ধরো এখানে 4 লিটার। বুঝছো? জি ভাইয়া। নাইট্রোজেন বের হইতে সময় লাগছে ধরো 2 সেকেন্ড, অক্সিজেন বের হইতে সময় লাগছে মনে করো 4 সেকেন্ড। ওকে, বুঝতেছো? তাহলে আর অফ হ্যাঁ এন ভাইয়া। টু আর অফ এন টু ইকুয়ালস টু কি লিখবো বলো তো? 4/4 হচ্ছে 25। না সরি, ফোর দুই বাই দুই টু তো দুই। আর আর অফ ও টু কি লিখবো? 4/4। 4/4। বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, এটা হচ্ছে কখন, যখন হচ্ছে আয়তন সমান, তাই না? হ্যাঁ। আচ্ছা, এবার একটু খেয়াল করো তো, এইখান থেকে এই R1 এবং R2 এই দুইটা যদি আমি কম্পেয়ার করি, যখন হচ্ছে কি ভলিউম সমান, তাহলে R1 ডিভাইডেড বাই R2 কি লেখা যাবে বলো তো? দুইটা সমান হলে V1/V2 এই যে কি বা বলতেছো? V লেখা যায়। আচ্ছা, এটা এখন কি বলছি, এই যে এটা R1 ডিভাইডেড বাই R2 এটা যদি করি তাহলে কি লেখা যাবে? সিনারিওটা হচ্ছে বা কেসটা হচ্ছে একটা পাত্র, এই যে এই পাত্রের মধ্যে দুইটা গ্যাস আছে, 1 নাম্বার গ্যাস এবং 2 নাম্বার গ্যাস, দুইটারই আয়তন সমান, ভলিউম সমান। এই যে আমি বললাম V। 1 নাম্বার গ্যাসটা বের হইতে সময় লাগে T1, 2 নাম্বার গ্যাসটা বের হইতে লাগে T2। জাস্ট এই যে এই সিনারিওটা চিন্তা করো, নাইট্রোজেন অক্সিজেন এই সিনারিওটা। ওকে, জি বুঝতেছো? ভাইয়া। বুঝতেছো? হ্যাঁ। তাহলে এইখানে বলো R1 কে R2 দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে? V/T1, নিচেও কি V/T2। বুঝা গেল? জি ভাইয়া। এখান থেকে আলটিমেটলি কি লেখা যাবে? V1/T1 ইন্টু T2/V, তাহলে VV চলে যাবে, T2। সো আলটিমেটলি আসবে কি T2/T1, তাই তো? জি ভাইয়া। তাহলে আলটিমেটলি কি পাওয়া যাচ্ছে, এখানে আমরা একটা ফর্মুলা পাচ্ছি না, R1/R2 সমান সমান কি পাচ্ছি? T2/T1। R1/R2 সমান সমান কি পাচ্ছি? T2/। T1।
রাইট, তাহলে এই সিনারিওটা দেখো, এটা দিয়ে ম্যাথ করতে হবে। এই কেসটা দেখো, কি বললাম যে এই পাত্রের মধ্যে দুইটা গ্যাস আছে, ধরো এ গ্যাস আর একটা হচ্ছে বি গ্যাস। ওকে, হুম। তাহলে এই দুইটার আয়তন কি সমান, দুইটাই সম আয়তনের আছে, দুইটার আয়তনই কি সমান। এ গ্যাস এখানে যদি একটা ছিদ্র করে দেয়, এ গ্যাস বের হইতে সময় লাগে মনে করো T1, বি গ্যাস বের হইতে সময় লাগে কত, T2, বুঝছো? জি ভাইয়া। তাহলে এ গ্যাসের ব্যাপন হার যদি হয় আর এ, বি গ্যাসের ব্যাপন হার যদি হয় আর বি, তাহলে আমরা লিখতে পারবো আর এ ডিভাইডেড বাই আর বি ইকুয়ালস টু T2 বাই T1। এটা কি বুঝছো? হ্যাঁ, বুঝছি। এই যে এখান থেকে লিখছি T2 বাই T1। ওকে, জি ভাইয়া। আরো যদি স্পেসিফিক করে বলি, দেখো এখানে T1 এর পরিবর্তে আমি যদি তোমার বোঝার সুবিধার জন্য বলি, এটাকে আমরা হচ্ছে এটাকে আমরা TA দেই আর এটাকে TB দেই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। সো TB বাই TA, বুঝছো সূত্রটা? হ্যাঁ, বুঝছি। তাহলে এই সূত্রটা কখন অ্যাপ্লাই করব? সূত্রটা অ্যাপ্লাই করব হচ্ছে যদি দুইটা গ্যাস দেয়া থাকে যাদের দুইটারই আয়তন সমান, একটা গ্যাস বের হইতে এবং দুইটা গ্যাস বের হইতে দুইটা ভিন্ন ভিন্ন সময় লাগে, এ গ্যাস বের হইতে যে সময় লাগে বি গ্যাস বের হইতে আরেকটা সময় লাগে, তখন এই দুইটার ব্যাপনের হারের যদি আমরা তুলনা করি, তাহলে আর এ ডিভাইডেড বাই আর বি ইকুয়ালস টু হবে টিবি বাই টি এ। ওকে, জি ভাইয়া। আচ্ছা, সূত্রটা বোঝা গেছে? হ্যাঁ, বুঝছি। ওকে, সো আমরা এইখানে চলো একটা ম্যাথ করি। এই যে ম্যাথটা দেখো তো বোঝায় কিনা, কি লেখা আছে? লেখা লেখা আছে একই আয়তনের একটি অজ্ঞাত গ্যাস ও কার্বন ডাই অক্সাইডের আহ হ্যাঁ, পরিব্যাপ্ত হতে সময় লাগে যথাক্রমে 146 সেকেন্ড ও 115 সেকেন্ড। অজ্ঞাত গ্যাসের আণবিক ভর নির্ণয় করো। আচ্ছা, আমি পরের টুকুতে পরে চিন্তা করব, হ্যাঁ, অজ্ঞাত গ্যাসের আণবিক ভর কত এগুলো আমি এখনো পড়াইনি, পড়াবো। বাট দেখো তো এই সিনারিওটাই কিনা, একই আয়তনের একটা অজ্ঞাত গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড। অজ্ঞাত গ্যাস, এটার নাম এখন আমরা জানি না, ঠিক আছে, অজ্ঞাত গ্যাসের নাম আমরা এখনো জানি না, ওইটা আমরা পরে আসবো। এই যে অজ্ঞাত গ্যাস যেটা আছে, যে কোনো একটা গ্যাস হইতে পারে, এটা নাইট্রোজেন হইতে পারে, ইয়েতে অক্সিজেন হইতে পারে, এনিওয়ে যে কোনো একটা গ্যাস। আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস পরিব্যাপ্ত হতে সময় লাগছে কত, 14 সেকেন্ড এবং 115 সেকেন্ড। ওকে, জি ভাইয়া। তাহলে দেখো তো এই এটাকে যদি আমরা এইভাবে চিন্তা করতাম, খেয়াল করো, এই যে অজ্ঞাত যে গ্যাসটা আছে, এই অজ্ঞাত গ্যাসটাকে আমি মনে করলাম এ গ্যাস, আর একটা আছে কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে এই গ্যাস বের হইতে সময় লাগছে কত, 14 সেকেন্ড, কার্বন ডাইঅক্সাইড বের হইতে সময় লাগছে কত, 115 সেকেন্ড, তাই না? এবং এই দুইটার ভলিউম কিন্তু সমান, তাই না? এটাই বলে দিচ্ছে না একই আয়তনের, বোঝা গেছে? হ্যাঁ। তাহলে হ্যাঁ। এইখান থেকে তুমি আর এ ডিভাইডেড বাই আর CO2 বের করতে পারবে না? হ্যাঁ, পারবো। কিভাবে, কি কি আসবে এখানে, আনসার কত আসবে? আর এ ডিভাইডেড বাই আর CO2, T2/T1, রাইট, কত তাহলে মানে হবে? TCO2 কত হ্যাঁ, হবে? তাহলে 115 115 বাই বাই 14। 100। হ্যাঁ। বুঝতে পারছো এটা? ও, ভাই, এটা কি 14 14 না নাকি 146, 146? সরি 146, রাইট, 146। ওকে, সো এইটুকু বোঝা গেছে কিনা? জি ভাইয়া, বুঝছি। ওকে, এইটুকু যদি বুঝে থাকো, এখন চলো আমরা আরেকটু পড়ে আসি। তো আমরা পড়লাম কি, ব্যাপনের সূত্র পড়েছি, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, ব্যাপনের হার পড়েছি, এখন আমরা পড়বো গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের ব্যাপন সূত্র। তো গ্রাহামের ব্যাপন সূত্রটা হচ্ছে যে যখন তাপমাত্রা স্থির থাকে, যখন তাপমাত্রা স্থির থাকে তখন কোনো একটা গ্যাসের ব্যাপনের হার, কোনো গ্যাসের ব্যাপনের হার তার যে
আণবিক ভর আছে, আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। কি বললাম? যে তাপমাত্রা স্থির থাকলে কোন একটা গ্যাসের ব্যাপনের হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। বুঝতে পারছো? জি ভাইয়া। গ্রাহামের ব্যাপন সূত্রটা কি? ব্যাপনের হার ব্যাপনের হার সমানুপাতিক 1/, আণবিক ভর দুটা বার। হ্যাঁ, এটাকে এইভাবে বলে, দেখো 1/√, যেটা আছে 1/, থাকলে এটাকে সমানুপাতিক বলে না, এটাকে ব্যস্তানুপাতিক বলে। আচ্ছা। হ্যাঁ, ধরো এরকম আছে A is proportional to B, এটাকে বলে সমানুপাতিক, A সমানুপাতিক B। কিন্তু যদি এরকম থাকে 1/B, তখন এটাকে বলে A B এর ব্যস্তানুপাতিক। ওকে? হ্যাঁ। সো এইখানে গ্রাহামের ব্যাপন সূত্রটা হচ্ছে যে ব্যাপনের হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ওকে? জি ভাইয়া। এটাকে এইভাবেও লেখা যায় যে ব্যাপনের হার তার হচ্ছে আহ ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক দুইটাই একটু পরে পরে রাখো। যে গ্রামের ব্যাপন সূত্রটা হচ্ছে কি, ব্যাপনের হার আণবিক ভরের বা ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। একবার পড়ে ফেলো। জি ভাইয়া। পড়ে ফেলো। ভাই এটা বলবো, ব্যাপনের হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আরেকটা হচ্ছে ব্যাপনের হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। গ্রামের ব্যাপন সূত্রটা কি লেখা আছে? নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার উহার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। অথবা অথবা আণবিক ভরের ব্যস্তানুপাতিক। ওকে? জি ভাইয়া। আচ্ছা, এখন একটা জিনিস বলো তো, ব্যস্তানুপাতিক বিষয়টাকে কিভাবে বুঝো? ব্যস্তানুপাতিক মানে কি? একটা কমলে আরেকটা বাড়বে, আরেকটা বাড়লে আরেকটা কমবে। হ্যাঁ, তার মানে হচ্ছে একটা বাড়লে আরেকটা কমবে, আরেকটা কমলে আরেকটা বাড়বে, এই তো, তাই না? তো আমি ব্যাপনের হারকে যদি আর দিয়ে প্রকাশ করি, ব্যাপনের হারকে যদি আর দিয়ে প্রকাশ করি এবং আণবিক ভর সেটাকে যদি এম দিয়ে প্রকাশ করি, তাহলে এদের মধ্যে রিলেশনটা কি হবে? আর ইজ প্রপোর্শনাল টু 1/√m। এটা কি বুঝছো? জি ভাইয়া। সো এইখান থেকে আমি যদি হচ্ছে এই সমানুপাতিক চিহ্ন বা ব্যস্তানুপাতিক চিহ্নটা তুলে দিই, তাহলে একটা ধ্রুবক লাগবে 1/√m। এটা বুঝছো? হ্যাঁ। তো এইখান থেকে আমি কি লিখতে পারি যদি একটু খেয়াল করো, যে আমি যদি দুইটা গ্যাসের জন্য লিখি, যে এই যে এরকমই চিন্তা করো যে এরকম একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে দুইটা গ্যাস আছে, এ গ্যাস এবং বি গ্যাস। ওকে? এ গ্যাসের আণবিক ভর হ্যাঁ। হচ্ছে এম এ, বি গ্যাসের আণবিক ভর হচ্ছে এম বি, এ গ্যাস এর ব্যাপন হার হচ্ছে আর এ, বি গ্যাসের ব্যাপন হার হচ্ছে আর বি। কি বললাম? যে এ পাত্রের মধ্যে এ গ্যাস এবং বি দুইটা গ্যাস আছে। এ গ্যাসের আণবিক ভর হচ্ছে এম এ, বি গ্যাসের আণবিক ভর হচ্ছে এম বি, এ গ্যাসের ব্যাপন হার হচ্ছে আর এ, বি গ্যাসের ব্যাপন হার হচ্ছে আর বি। এতটুকু পরিমাণে বোঝা গেছে? জি ভাইয়া। তাহলে আমি ইচ্ছা করলে লিখতে পারি না? দেখো তো, এখান থেকে আরেকটু লিখি, খেয়াল করো, যে √m দিয়ে আর গুণ করে যদি দিই, তাহলে r√m ইকুয়ালস টু কে, এটা কি লেখা যায়? হ্যাঁ যায়। তাহলে এই গ্যাসের জন্য যদি আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমি লিখতে পারবো কি? কি লিখতে পারবো? ও আমাকে জিজ্ঞেস করছেন, মানে আর এর জন্য লিখবো? না ভাই, কি বললেন? এই গ্যাসের জন্য সূত্রটাকে তাহলে কিভাবে লিখবো?
আর এ রুট ওভার এম এ। রুট ওভার এম এ ইকুয়ালস টু কি কে? কে হ্যাঁ, তো একটা ধ্রুবক। সিমিলারলি বি গ্যাসের জন্য কি লিখবো? আর বি আর বি রুট ওভার এম বি রুট ওভার এম বি। ইকুয়ালস টু কে? হ্যাঁ, তারপর দুইটা ভাগ করে দিব। রাইট, দুইটা ভাগ করে দিব নাকি দুইটাকে সমান লিখতে পারবো? আর সমান লিখতে পারবো, তারপর হচ্ছে এক্সচেঞ্জ করে দিব আর কি। এক্স্যাক্টলি, তাহলে লিখতে পারবো যে আর বি রুট ওভার এম বি। সো এইখান থেকে আলটিমেটলি লিখতে পারবা আর এ ডিভাইডেড বাই আর বি ইকুয়ালস টু কি লেখা যাবে? রুট ওভার এম বি বাই রুট ওভার এম এ এম এ। লেখা যাবে কিনা বলো তো? হ্যাঁ, যাবে। ওকে, সো এইখান থেকে তাহলে আমি একটা কিন্তু ফর্মুলা পেয়ে গেলাম। কি ফর্মুলা পাইলাম? যে একটা পাত্রের মধ্যে যদি দুইটা গ্যাস থাকে, একটা পাত্রের মধ্যে যদি দুইটা গ্যাস থাকে, যেমন এ এবং বি দুইটা গ্যাস, এ গ্যাসের আণবিক ভর যদি হয় এম এ গ্যাসের ব্যাপন হার যদি হয় আর এ, বি গ্যাসের আণবিক ভর যদি হয় এম বি গ্যাসের ব্যাপন হার যদি হয় আর বি, তাহলে এই দুইটার অনুপাত অর্থাৎ আর এ ডিভাইডেড বাই আর বি ইকুয়ালস টু রুট ওভার এম বি বাই রুট ওভার এম এ, তাই না? জি ভাইয়া। সো এটা একটু মাথায় রাখবো। ওকে, এটা দিয়ে ম্যাথ করতে হবে। আচ্ছা। আচ্ছা, হ্যাঁ সারা, জি ভাইয়া। তাহলে দেখো এখানে আমরা হচ্ছে দুইটা সূত্র শিখলাম, তাই না? এখানে দুইটা সূত্র শিখছি। একটা হ্যাঁ। হচ্ছে কি, যে এই পাত্রের মধ্যে যদি দুইটা গ্যাস এ গ্যাস এবং বি গ্যাস থাকে, এ গ্যাস এই দিক থেকে বের হইতে যদি সময় লাগে টি এ, এখান থেকে বি গ্যাস বের হইতে সময় যদি লাগে টি বি, এ গ্যাসের ব্যাপন হার যদি হয় আর এ, বি গ্যাসের ব্যাপন হার যদি হয় আর বি, তাহলে আমরা এইখান থেকে এই সূত্রটা লিখতে পারি যে আর এ ডিভাইডেড বাই আর বি ইকুয়ালস টু টি বি বাই টি এ, তাই না? হ্যাঁ। এখন আমরা এটার সাথে যদি এই সূত্রটা একটু রিলেট করার ট্রাই করি, যে এ গ্যাসের আণবিক ভর হচ্ছে কি এম এ, বি গ্যাসের আণবিক ভর হচ্ছে কি এম বি, তাই তো? হ্যাঁ। তাহলে আমরা এইখান থেকে আর এ ডিভাইডেড বাই আর বি ইকুয়ালস টু কি লিখতে পারি? রোড ওভার এম বি বাই এম এ। আবার এখানে লিখতে পারি আর এ বাই হুম। আর বি সমান সমান টিবি বাই টি এ। সো আলটিমেটলি আমি যদি এই দুইটা সূত্রকে একসাথে লিখি, তাহলে আমি কি লিখতে পারবো? আর এ বাই আর বি ইকুয়ালস টু টিবি বাই টি এ ইকুয়ালস টু এম বি বাই এম এ। লেখা যাবে কিনা বলো? হ্যাঁ, যাবে। ওকে, সো এই ফর্মুলাটা আমরা একটু মাথায় গেঁথে নেই। আমি আরেকবার বলতেছি সিনারিওটা, যে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে এ আর বি দুইটা গ্যাস আছে, একটা ছিদ্র করে দিলাম, দুইটা গ্যাস পরিব্যাপ্ত হবে বা ব্যাপন হবে। এ গ্যাস বের হইতে সময় লাগছে টি এ, বি গ্যাস বের হইতে লাগছে টি বি। এ গ্যাসের আণবিক ভর হচ্ছে এম এ, বি গ্যাসের আণবিক ভর হচ্ছে এম বি। এ গ্যাসের ব্যাপন হার হচ্ছে আর এ, বি গ্যাসের ব্যাপন হার হচ্ছে আর বি। তাহলে ফাইনালি আমি সূত্র লিখতে পারি এ গ্যাসের ব্যাপন হার ডিভাইডেড বাই বি গ্যাসের ব্যাপন হার সমান সমান বি গ্যাসের বের হইতে যে সময় লাগছে ডিভাইডেড বাই এ গ্যাস বের হইতে যে সময় লাগছে সমান সমান বি গ্যাসের আণবিক ভর ডিভাইডেড বাই এ গ্যাসের আণবিক ভর। বুঝতে পেরেছো? জি ভাইয়া। এখন এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে একটা ম্যাথ দেখব। ওকে, এই যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা দেখো বোঝো কিনা।
প্রবলেমটা আরেকবার পড়ো। একই আয়তনের একটি অজ্ঞাত গ্যাস ও কার্বন ডাই অক্সাইডের পরিব্যাপ্ত হতে সময় লাগে যথাক্রমে 146 সেকেন্ড ও 150 সেকেন্ড। অজ্ঞাত গ্যাসের আণবিক ভর নির্ণয় করো। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই প্রশ্নটাতে কি কি দেয়া আছে এটা প্রথমে দেখে নেই। প্রথম কথায় একই আয়তন বলে দিছে, সো আয়তন যেহেতু একই তার মানে কোন সিনারিওটা হচ্ছে এটা আমরা মাথায় চিন্তা করতে পারতেছি। একটা অজ্ঞাত গ্যাস। ভাইয়া তো এটা বুঝছি, বুঝাইতে হবে না। খালি অজ্ঞাত গ্যাসটা দিয়ে কি মানে হচ্ছে গিয়ে যে কোনো একটা আননোন গ্যাসটার কথা বুঝাচ্ছে না? জি, সো খেয়াল করো, বলছেন অজ্ঞাত গ্যাসের আণবিক ভর নির্ণয় করো। তো অজ্ঞাত গ্যাসের হ্যাঁ। আণবিক ভরটা নির্ণয় করবা, নির্ণয় করার পরে দেখবা যে তোমার কোনো পরিচিত গ্যাসের আণবিক ভর চলে আসছে কিনা। তো এই যে দেখো এখানে ওরা হচ্ছে অজ্ঞাত গ্যাসের আণবিক ভরটা বের করছে। এই যে লাস্টে দেখো অজ্ঞাত গ্যাসের আণবিক ভর কত আসছে। অজ্ঞাত গ্যাসের আণবিক ভর কত আসছে ফাইনালি? ওই পাশ, 128। এটা না, এইখানে কত আসছে? হ্যাঁ, দেখা যাচ্ছে না তো নিচে। দেখা যাচ্ছে না। হুম, কত আসছে? 70.91। তাহলে এইখানে অজ্ঞাত গ্যাসের আণবিক ভর আসছে 70.91। দ্যাট মিন্স কি 71 না? হ্যাঁ। তাহলে তখন তুমি যদি এটা এমসিকিউতে থাকতো তখন তো অপশন থাকতো তাই না? ধরো অনেকগুলো অপশন দিত, হুম। ক্লোরিন, হ্যাঁ, অক্সিজেন, নাইট্রোজেন, হ্যাঁ, এরকম, তখন তোমার উত্তর কোনটা হইতো বলো তো? উত্তর হইতো ক্লোরিন। হ্যাঁ, ক্লোরিন না? ক্লোরিন হইতো, রাইট, কারণ ক্লোরিন হচ্ছে 35.5। সো এখানে আছে Cl2, দ্যাট মিন্স হ্যাঁ। 71। বুঝতে পারছো? এইভাবে করতে হবে ম্যাথ। তুমি কি এইটুকু বুঝছো কিভাবে হ্যাঁ, অঙ্কটা করতে এইটুকু হবে? বুঝছি। জি ভাইয়া। ওকে। যেই ডাটা দেওয়া থাকবে ওইটা অনুযায়ী সূত্র বসায় দেন করে ফেলবো। জি, যদি এটা বুঝে থাকো তাহলে তো খুবই ভালো কথা। আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকো তাহলে আর ব্যাপন নিয়ে আর দুই একটা কথা আছে, আর একটা ফর্মুলা জাস্ট আছে, তাহলে আলোচনা করে দেই। তাহলে খেয়াল করো, গ্রামের ব্যাপন সূত্রটা কি বলছিলাম বলো তো? ভাইয়া, যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার হচ্ছে ঘনত্ব বা আণবিক ভরের বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক দিয়ে আমি হচ্ছে ফর্মুলা দেখছি, কিন্তু আমি ঘনত্ব দিয়ে ফর্মুলা দেখি নাই, তাই না? হুম। তো একটু দেখো যে যদি এর ব্যাপন হার যদি হয় আর, আর এর ঘনত্ব যদি হয় ডি, তাহলে আমি বলতে পারি যে আর ইজ প্রপোর্শনাল টু 1/√ডি। লিখতে পারো কিনা বলো? হ্যাঁ, পারি। তাহলে এখান থেকে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা কে ধ্রুবক, তাই না? সো এখান হুম। থেকে তুমি লিখতে পারবা আর ইকুয়ালস টু কে 1/√ডি। এখানে ক্যাপিটাল ডি দিয়ে কি বোঝাচ্ছি? ঘনত্ব। ঘনত্ব বোঝাচ্ছি। সো এখান থেকে লেখা যাবে আর√ডি ইকুয়ালস টু কে, লেখা যাবে। হুম, যাবে। আচ্ছা, সো এই সূত্রটা কি আগের সূত্রটার মতো আসছে না? আর√এম ইকুয়ালস টু কে, একই আসছে না? হ্যাঁ, কি আসছে? একই আসছে। সো এইখান থেকেও আমরা ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি যে আর এ, হ্যাঁ, ডিভাইডেড বাই আর বি ইকুয়ালস টু রুট ডিবি বাই ডিএ। ওকে, ডি এ। হ্যাঁ। আশা করি বুঝতে পারছো। এটা দুইবার না লিখে তো রুট ওভারটা একবারে লিখে দিলেও পারি, বুঝি তাই না, না? আবার একটু বলো। এই যে ভাই, রুট ওভার ডি বি বাই ডি এ যে লিখলেন, এটা দুইবার আলাদা আলাদা করে রুট রুট করে না লিখে একবারে রুট দিয়ে দেন ডি বি বাই ডি এও তো লিখতে পারি, একই তো কথা। ভেরি গুড, হ্যাঁ একই কথা, আমি এটা বলতাম, হুম, কিন্তু বলি নাই, কারণ এটা হচ্ছে এটাও লিখতে পারবে ইচ্ছা করলে তুমি। ওকে। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। সো এখন একটা এমসিকিউ দেখি, এমসিকিউ পারো কিনা। এই যে এই এমসিকিউটা বলো তো, দেখো তো বোঝা যায় কিনা জিনিসটা। এই যে হ্যাঁ, NH3, নিচেরটা। হ্যাঁ কোনটির ব্যাপন হার বেশি হ্যাঁ, এবং কোনটা বেশি কেন? হবে বলো তো? হ্যাঁ, কেন বেশি হবে? NH3 এবং হাইড্রোক্লোরিক।
কেন? ভাই এটা বের করছে আণবিক ভর না, এই জি। যে 14, 17। আনসারও দেখতেছো, হ্যাঁ? আচ্ছা, প্রথমে আগে একটু বলার চেষ্টা করো, NH3 এবং HCl এই দুইটার মধ্যে কোনটার বেশি হবে, কোনটার ব্যাপন ও হার না বেশি ভাই, হবে? আমি তো আণবিক ভর বলতেছি, আণবিক ভর বের করতে আমার একটু ঝামেলা হয়। NH3 এর আণবিক ভর হচ্ছে 17, HCl এর হচ্ছে 36.5। তো এখানে হচ্ছে যার হচ্ছে এই যে সূত্র থেকে বলতে পারি আর সমানুপাতিক হচ্ছে √D। রুট ওভার এম, রুট ওভার এম। এখানে ডি তো ঘনত্ব আর এম তো আণবিক ভর, সো আচ্ছা, এম চিন্তা হ্যাঁ করতে হবে। আণবিক ভর। ভাইয়া যেহেতু ব্যস্তানুপাতিক, তার মানে হচ্ছে যার আণবিক ভর কম হবে তার হচ্ছে ব্যাপন হার বেশি হবে। রাইট, সো ব্যস্তানুপাতিক সম্পর্ক। রাইট, সো এম যার বেশি আর তার কম, বুঝছো? হ্যাঁ। আমি এই ব্যাপারটা কিভাবে মনে রাখি জানো? আমি এইভাবে মনে রাখি যে 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 মোটা মানুষ সে কম দৌড়াইতে পারে, আর যে চিকন মানুষ সে অনেক বেশি দৌড়াইতে পারে। সো যার আণবিক ভর বেশি, তার মানে যে মোটা মানুষ সে কম দৌড়াইতে পারে, আর যে চিকন মানুষ তার ভর কম, সে বেশি দৌড়াইতে পারে। আর দৌড়ানোর ব্যাপারটা ব্যাপন, মানে ব্যাপনের হারের সাথে চিন্তা করলেই হয়। ওকে, জি ভাইয়া। সিমিলারলি এটাও মনে রাখতে পারো, গ্যাসের ঘনত্ব যদি হ্রাস পায় তাহলে ব্যাপন হার বৃদ্ধি পায়, আর ঘনত্ব বেশি হলে ব্যাপন হার হ্রাস পায়। ওকে। জি ভাইয়া। আচ্ছা, এই যে এগুলা কিন্তু প্রশ্ন আসতে পারে, এবং ওইগুলা অ্যাডমিশনে প্রচুর আসে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন এদের মধ্যে কোনটার ব্যাপন হার বেশি? আনসার কি হবে? হিলিয়ামের 4, নিয়নের আণবিক ভর কত ভাই? আণবিক ভর গুলো আমার আবার পড়তে হবে, ভুলে গেছি সব। জি, 1 থেকে 30, এটা হচ্ছে তোমার কাজ। হ্যাঁ, 1 থেকে 30 পর্যন্ত। ভাইয়া তো মনে থাকে কি যেন মোল সংখ্যাগুলা, কিন্তু মানে সরি পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, কিন্তু কণিক সংখ্যা, হ্যাঁ পারমাণবিক হ্যাঁ সংখ্যা। আণবিক ভর গুলাই হচ্ছে ভাইয়া মনে থাকে না, উম, এতগুলা মুখস্থ না থাকতেই না, তো আমি চায় একটু না। বলি, তোমাকে আমি একটু বলি। আমার একটা স্টুডেন্ট আছে, হ্যাঁ, ক্লাস 10-এ পড়ে ও। ওর হচ্ছে তোমার পিরিয়ডিক টেবিলই মুখস্থ। ঠিক আছে? এটা জাস্ট বললাম এই জন্য যে এটা একদিনে কিন্তু হয়নি। বারবার লিখবা, বারবার বলবা, ইনশাল্লাহ দেখবা মনে থাকবে। সো তুমি যেটা করবে সেটা হচ্ছে বারবার করে একটু বলবা, বারবার করে একটু লিখবা। হ্যাঁ, যেগুলা ফ্রিকোয়েন্টলি ব্যবহার হচ্ছে সেগুলা। হুম, যেমন কোনগুলা ব্যবহার হয়, জিঙ্ক, কপার, এগুলা ব্যবহার হয় না, হয় তাই না? হ্যাঁ, নিকেল। সো যেগুলা ফ্রিকোয়েন্টলি ব্যবহার হচ্ছে সেগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা, কেমন? জি ভাইয়া। ওকে, ব্যাপন থেকে এই টাইপের প্রশ্নই আসে। হুম, ব্যাপন থেকে এই। সো তোমাকে আমি একটা প্রশ্ন দেখাই, তোমাকে একটা প্রশ্ন দেখাই। গতদিন খুব সম্ভবত দেখানো হয়েছিল প্রশ্ন, তারপরে একটু দেখাচ্ছি। তার আগে বলো, ব্যাপন কাকে বলে? শর্টকাটলি বলতে গেলে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যায় যেটা, সেটা হচ্ছে ব্যাপক। রাইট, এটাই হচ্ছে ব্যাপন। আর ব্যাপনের হার কাকে বলে? ব্যাপনের হার, ব্যাপনের হার। জি, ব্যাপনের হার। হ্যাঁ ওই যে কোনটা, ওই যে বর্গের বর্গমূলের ব্যস্তানুপাতিক, এটা না না? না, ব্যাপনের হার। আচ্ছা, হার বলতে কি বোঝো আসলে? হার মানে কি? হার মানে হচ্ছে সময়, সময়। হার ব্যাপারটা আসলে কি আসে? সময়ের সাথে আসে, সময়ের সাথে সময়। তুলনা। ব্যাপনের হার মানে কি? ব্যাপনের হার হচ্ছে একক সময়ে কোন একটা গ্যাসে যতটুকু ব্যাপন হয় সেটাই ব্যাপনের হার। জি ভাইয়া। আর গ্রাহামের ব্যাপন সূত্রটা বলো। ভাই ওই যে আর মানে আচ্ছা আগে সূত্র বলি। আর সমানুপাতিক হচ্ছে 1/d, আর সরি 1/√D, আর সমানুপাতিক হচ্ছে 1/√m। জি, তারপর হচ্ছে ব্যাপনের আহ 1 মিনিট ভাই দাঁড়ান। ব্যাপনের হার হচ্ছে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। জি, উত্তর সঠিক। আচ্ছা, আহ এই প্রশ্নটা, এই প্রশ্নটা বলো, বোঝো কিনা?
নাম্বার। কত নাম্বার ভাইয়া? আগে দেখো ক খ দুইটাই দেখো। আগে স্টেমটা দেখো, উদ্দীপকটা দেখো। উদ্দীপকটা দেখে ক খ দেখো পারো কিনা। হ্যাঁ, এই মোট চাপ তো পারবোই। হ্যাঁ, পারলে তো একই আলহামদুলিল্লাহ। তাপমাত্রা এ ও বি এর মধ্যে কোনটির ব্যাপন হার বেশি হবে? একই তাপমাত্রা ও চাপে। হ্যাঁ, কিভাবে করা যেতে পারে বলো। তাপমাত্রা ও চাপ। মানে এইটুকু তো চিন্তা হ্যাঁ, করতে হবে না, বলতেছে একই এখন। তাপমাত্রায় চাপ। এটা তো ব্যাপনের হার বোঝাই যাচ্ছে, যে গ্রামের ব্যাপন সূত্র বোঝাচ্ছে। বলছে এ আর বি দুইটার মধ্যে কোনটার ব্যাপন হার বেশি। দুইটার মধ্যে তুলনা করতে বলছে কোনটার ব্যাপন হার বেশি। এ একটা গ্যাস আছে, এই পাত্রের মধ্যে কতটুকু আছে 0.5 গ্রাম। বি একটা গ্যাস আছে 0.6 গ্রাম। ওকে। হ্যাঁ। আর কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে রাখছে, 750 মিলিমিটার চাপ, 300 মিলিলিটার আয়তন, 770 মিলিমিটার চাপ, 400 মিলিলিটার আয়তন। আমি যদি স্টপ কার্ডটা খুলে দেই তাহলে কি হবে, এই গ্যাস দুইটা কি মিশ্রিত হবে না? হুম। মিশ্রিত হবে। এখন যার ব্যাপন হার বেশি, যার ব্যাপন হার বেশি সে অনেক দ্রুত চলে আসবে। মনে করো আমি ধরে নিলাম ফর দ্য টাইম বিং কিছু সময়ের জন্য এ গ্যাসের ব্যাপন হার বেশি, তাহলে এ গ্যাস এই পাত্রে চলে আসবে। বললাম বি গ্যাসের ব্যাপন হার কম, তার মানে এ গ্যাস এই পাত্রে থেকে এই পাত্রে এত বেশি যাইতে পারবে না, তাই না? সো আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোন গ্যাসের, এ গ্যাস নাকি বি গ্যাস, কোনটার ব্যাপন হার বেশি সেটা বের করতে হবে। তাহলে আমাকে একটু হ্যাঁ, বলো। আণবিক ভর বের করতে হবে না আগে? ভেরি গুড, ভেরি গুড। সো এইখানে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এ গ্যাসের আণবিক ভর বের করতে হবে আর বি গ্যাসের আণবিক ভরটা বের করতে হবে। এখন আমাকে বলো এ গ্যাসের আণবিক ভর কিভাবে বের করবা, বি গ্যাসের আণবিক ভর কিভাবে বের করবা। এই ভাইয়া, পিভি ইকুয়াল টু এন আর টি, তারপর হচ্ছে এন দিয়ে হচ্ছে ডাব্লিউ বাই এম, সেই হিসেবে বের ভেরি গুড, করবো না? শেষ, শেষ। ভেরি গুড। সো পিভি ইকুয়ালস টু এনআরটি, সো পিভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম আর টি। সো এইখান থেকে এম ইকুয়ালস টু হচ্ছে ডাব্লিউ আর টি বাই পিভি। এই ফর্মুলা দিয়ে এ গ্যাসের জন্য আমি বের করব, বি গ্যাসের জন্য বের করব। ওকে। হ্যাঁ। হ্যাঁ, এখন তারপর আমাকে তো হচ্ছে ব্যাপনের সূত্র দিব। এক্স্যাক্টলি, হ্যাঁ। তাহলে আমাকে একটু বলো তো, হ্যাঁ এখানে তুমি হচ্ছে ই করবা কিভাবে। হ্যাঁ, এ গ্যাসের জন্য ফর্মুলাটা বলো, আমি হচ্ছে লিখে ফেলি। কি কি করব এ গ্যাসের জন্য? ভাই, যদি হয় কিসের এম এ, ফর্মুলা? এই যে এম এ, এম এ। সো এখানে কি আসবে, কিভাবে কি এই যে করব? ডাব্লিউ আর টি বাই পিভি। রাইট, ডাব্লিউ, ডাব্লিউ কত, ডাব্লিউ কত 0.5, তাই তো? হ্যাঁ আচ্ছা, আর আর এর ভ্যালু কোনটা বসাবো এখন আমাকে এটা বলো। ভাইয়া, ওই যে 0.08 ওকে, 321। 0.0821 বসাবো। ওকে, 0.0821 বসাইলাম। টি, টি কত বলছে? টি 25 ডিগ্রি, সো 298 কেলভিন। ওকে। আচ্ছা, এখন আমাকে বলো পি, পি কত বসাবা? পি তো ভাইয়া 750 বসাবো। না, 750 বসাইলে তো হচ্ছে না, কারণ তুমি আর এর ভ্যালু কি বসাইছো বলো তো। আর এর ভ্যালু বসাইছো 0.0821। এটার ইউনিটটা কি? লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার ক্যালভিন। তো আর এর ভ্যালু বসাইছো এখানে, প্রেসার কি কিসে বসাইছো বলো তো? অ্যাটমসফিয়ারে বসাইছো, তাই না? এটিএম এ, হ্যাঁ। কিন্তু এখানে চাপ তো আমার এটিএম এ মিলিমিটার লাগবে। আছে। সো এটা আমার চাপটাকে কিসে নিতে হবে, অ্যাটমসফিয়ারে নিতে হবে। ওকে। হ্যাঁ তাহলে বলো মিলিমিটার থেকে অ্যাটমসফিয়ারে কিভাবে যাওয়া যায়? ভাইয়া, ওই যে 700, ও না না ভাইয়া, ওই যে 1.0 কত দিয়ে যেন না, ভাগ না, না। করতে হয় না? 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 760 মিলিমিটার চাপ। সো 760 দিয়ে এটাকে ডিভাইড করতে হবে। 760 দিয়ে ডিভাইড করলে এই যে 1 অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার মানে 760 মিলিমিটার পারদ চাপ। আর তুমি যেটা বললা না, সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 101 325 প্যাসকেল, বা এটাকে বলা যায় 101.325 কিলো প্যাসকেল। ওকে। ওইটা যদি কিলো প্যাসকেলে থাকে বা ওকে। প্যাসকেলে থাকে তখন হচ্ছে ওই যে 101.325 বা 101 325 ওইটা দিয়ে ভাগ করতে হবে। যেহেতু এখানে মিলিমিটার আছে, সো 760 দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পারছো? সো 750 ডিভাইডেড বাই ঠিক আছে। 760 ইন্টু ভি। ভি কত বসাবা? 300 মিলিলিটার বসাবা? না, লিটারে নিতে হবে। কিসে নিতে হবে? লিটারে নিতে হবে। লিটার। সো 300 ইন্টু ডিভাইডেড টেন টু বাই দি পাওয়ার 1000। মাইনাস থ্রি।
হ্যাঁ 10⁻³ দিয়ে গুণ করলে হবে বা 1000 দিয়ে ভাগ করলে হবে। সো এইখানে ক্যালকুলেশন করলে তুমি MA এর একটা ভ্যালু পাবা। ক্যালকুলেটর আছে কাছে? ভাইয়া হ্যাঁ আছে। হ্যাঁ দেখো তো এটা কত আসে। হ্যাঁ একবারে লিখে দিলেই তো হবে তাই না? বলো। হ্যাঁ 41.32। কত? 41.32। আচ্ছা 41.32 আসছে। আর সিমিলারলি এমবি কত আসবে বলো তো? হ্যাঁ সেম ভাবে তো ক্যালকুলেশন করে বের করতে হবে। হ্যাঁ একটু করো। ভাইয়া করতেছে। এমবি তাহলে বলো কত? 0.6 ইন্টু 0.00821 ইন্টু 298 ডিভাইডেড বাই 770 ডিভাইডেড বাই 760 ইন্টু 400 ডিভাইডেড বাই 1000। সেটা কত আসছে? 36.22। জি। 36.22। আচ্ছা 36.22 36.22। আচ্ছা তাহলে আমাকে এখন একটু বলো কোনটার ব্যাপন হার বেশি হবে? ভাইয়া এখন তো হচ্ছে, ও ভালো কথা। ভাইয়া এখানে তো হচ্ছে আমি আণবিক ভর দিয়েও বুঝতে পারবো যে কোনটার ব্যাপন এক্স্যাক্টলি হার বেশি। এই যে এক্স্যাক্টলি এম বি এর ব্যাপন হার বেশি হবে, তো আমার তো সূত্রও আছে যে কিভাবে মানে বের করার। তো আমি কি শুধু বাংলা কথাটা লিখে দিব জি। নাকি হচ্ছে সূত্র প্রথম দিয়ে কথা ম্যাথ প্রুফ করে দিব? রাইট। প্রথম কথা হচ্ছে যে তুমি আনসার কিন্তু বলে দিতে পারতেছো যে বি গ্যাসের ব্যাপন হার বেশি, তাই না? হ্যাঁ হ্যাঁ সো তোমার কাজ হবে এটাই যে মানে ম্যাথটা করে দিতে হবে। হ্যাঁ তুমি ম্যাথটা করে দিবা যে এ আচ্ছা গ্যাসের আণবিক ভর হচ্ছে এম এ ইকুয়ালস টু কত 41 দশমিক সামথিং আর এম বি কত দেখলা 36। সো তুমি বলবা যে ধরি এ গ্যাসের ব্যাপন হার হচ্ছে কত, হ্যাঁ আর এ, বি গ্যাসের ব্যাপন হচ্ছে আর বি। সো তুমি লিখবে হচ্ছে তুমি যেহেতু জানো যে আর বি বেশি হবে সো আর বি বাই আর এ ইকুয়ালস টু কি লিখতে পারবা রুট ওভার এম এ বাই এম বি। ওকে সো এখানে রুট ওভার এম এ এর ভ্যালু হচ্ছে 41 ডিভাইডেড বাই 36। একটু ক্যালকুলেশন করো তো কত আসে। সো আর বি বাই আর এ ইকুয়ালস টু কত আসে 1 পয়েন্ট কত আসবে? ভাইয়া আসবে হচ্ছে 1.13। 1.13। সো এই যে যেহেতু একের চেয়ে বেশি আসছে বোঝাই যাচ্ছে যে একের চেয়ে যখন বেশি আসে কোনো জিনিস তখন বলা যাবে যে আর বি গ্রেটার দেন আর এ। এটা তো বোঝো নাকি? জি ভাইয়া। এই সো এইটুকু করে দিতে হবে, এইটুকু করে দিলে তোমাকে ফুল মার্কস দিবে, 4 এ 4 দিবে। ঠিক আছে। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে আশা করি যে ব্যাপন হার রিলেটেড, হ্যাঁ এখন যত প্রবলেম আছে আশা করি পারা যাবে। যেমন সেম প্রশ্নটা হচ্ছে এই যে এটা 1.84 দেখো পারা যায় কিনা। হ্যাঁ 1.4 দেখতে পাচ্ছি না তো ভাইয়া কিছু। কিছু দেখতে পাচ্ছ না? না সামনে একটা বক্সের মধ্যে চলে আসছে।